বদচলন স্ত্রীদের এই চারটি কথা যদি আপনারা জেনে যান তাহলে জীবনে কখনো প্রতারিত হবেন না। আসুন এই ভিডিওর মাধ্যমে আমরা সেটা জেনে নিই। কোনো এক নগরে ৩ ব্যক্তি বাস করতেন। তার মধ্যে একজন রাজার ছেলে ছিল, একজন মন্ত্রীর ছেলে ছিল আর একজন ছিল ব্যবসায়ীর ছেলে। তাদের ৩ জনের মধ্যে খুবই মধুর বন্ধুত্ব ছিল। তারা একে অপরকে ছেড়ে না তো খেত না তো কোথাও ঘুরতে যেত। আসল বন্ধুত্ব এমনই হয়, যদি বন্ধু বিপদে পড়ে যায় তাহলে অপর বন্ধু তাকে সেই বিপদ থেকে রক্ষা করার জন্য নিজের প্রাণ পর্যন্ত দিয়ে দিতে পারে। শুধুমাত্র মুখে মুখে বন্ধুত্ব করাটা কোনো বন্ধুত্বই নয়। এমন বন্ধুত্ব তো লোভী এবং ধূর্ত ব্যক্তিরা করে থাকে। একদিন ব্যবসায়ীর ছেলে তার স্ত্রীকে ডাকতে তার শ্বশুর বাড়ি গেল। তার 2 মিত্র বলল, চলো আজ তোমার শ্বশুর বাড়ি আমরা দেখে আসি। ব্যবসায়ীর ছেলে এটা জেনে খুবই খুশি হলো যে তার 2 মিত্র তার সঙ্গে তার শ্বশুর বাড়িতে ঘুরতে যেতে চায়। সেই ব্যবসায়ীর ছেলে তার 2 মিত্রের সঙ্গে তার শ্বশুর বাড়িতে পৌঁছলো। শ্বশুর বাড়ির লোকেরাও তাদের 3 জনের খুবই যত্ন করলো, খুবই খাতির করলো। তারপর সে ব্যবসায়ীর ছেলে তো সেখানেই থেকে গেল, কিন্তু রাজার ছেলে আর মন্ত্রীর ছেলে শহরে ঘুরতে বেরোলো। ঘুরতে ঘুরতেই তাদের চোখে পড়ল এক খুবই সুন্দরী পতিতা মহিলা তার দরজায় বসে আছে। সেই পতিতা মহিলাকে দেখে রাজার ছেলে বলতে লাগলো, বন্ধু, আজ রাত্রে তুমি অন্য কোথাও থেকে যাও, আমি তো আজ এই পতিতা মহিলার সঙ্গেই থাকবো। মন্ত্রীর ছেলে বলতে লাগলো, কোনো ব্যাপার না মিত্র, তুমি যাতে খুশি আমিও তাতেই খুশি। এমনটা বলে রাজার ছেলে তার বন্ধুকে ছেড়ে সেই পতিতা মহিলার সঙ্গে থাকতে চলে গেল। রাজকুমারকে পতিতার ঘরে যেতে দেখে সেই গলির এক বৃদ্ধা মহিলা কাঁদতে লাগলো। মন্ত্রীর ছেলে তখন সেই বৃদ্ধাকে জিজ্ঞেস করলো, হে বুড়িমা, তুমি কেন কাঁদছো? তোমার কি দুশ্চিন্তা রয়েছে? তোমাকে কি কেউ বিরক্ত করছে, অথবা কেউ তোমার ধন সম্পত্তি চুরি করে নিয়েছে? বৃদ্ধা মহিলা বলল, বাবা, আমার কোনো দুঃখ নেই, আর না তো আমার ধন সম্পত্তি কেউ চুরি করেছে। আমি তো এটা ভেবেই কাঁদছিলাম যে কিছুক্ষণ আগেই তোমার সঙ্গে যে নবযুবক ছিল সে ওই বেশ্যার গৃহে ঢুকেছে, সে আর বেঁচে ফিরবে না। বৃদ্ধার কথা শুনে মন্ত্রীর ছেলে বলতে লাগলো, কিন্তু মা, এমন কি ঘটনা ঘটলো যে সে আর ফিরে আসবে না? বৃদ্ধা বলল, বাবা, এই পতিতার পেটে একটি সাপ থাকে। সেই সাপ অর্ধেক রাতে ওই পতিতার পেট থেকে বাইরে বেরোয় আর তার সঙ্গে থাকা অতিথিকে কামড়ে আবার পেটে চলে যায়। প্রতিদিন এখানে কেউ না কেউ মারা যায়। যেই ওই পতিতার সঙ্গে সাক্ষাৎ করতে যায়, তার সঙ্গে রাত কাটায়, সে আর বেঁচে ফেরে না। বৃদ্ধার কথা শুনে মন্ত্রীর ছেলে অত্যন্ত ভয় পেয়ে গেল। সে ভাবতে লাগলো, যে কোনো উপায়ে আমি আমার মিত্রের প্রাণ বাঁচাবই। এমনটা ভেবে সে ওই পতিতার গৃহে তলোয়ার নিয়ে লুকিয়ে দাঁড়িয়ে থাকলো আর সেই পতিতা মহিলার পেট থেকে সাপের বেরোনোর অপেক্ষা করতে লাগলো। যখন অর্ধেক রাত হলো এবং তারা দুজনেই গভীর নিদ্রায় আচ্ছন্ন হয়ে পড়েছিল, তখন মন্ত্রীর ছেলে দেখলো কি সেই বেশ্যার পেট থেকে একটি সাপ বেরোলো। সাপটি বেরিয়ে খাটের নিচে গিয়ে বসে পড়ল। সেই সাপটি রাজকুমারকে কামড়াতেই যাচ্ছিল, তখনই সেখানে মন্ত্রীর ছেলে চলে আসলো এবং সাপটিকে টুকরো টুকরো করে ফেললো আর সাপের সেই দেহের খণ্ডগুলিকে একটি চটাইয়ের নিচে লুকিয়ে সেখান থেকে চলে আসলো। সেখান থেকে প্রস্থান করার পর মন্ত্রীর ছেলে বাইরে বেরিয়ে কোথাও থাকার জন্য জায়গা খুঁজতে লাগলো। এমন সময় মন্ত্রীর ছেলে দেখলো একটি খুব সুন্দরী মহিলা মধ্যরাত্রে খুব সুন্দরভাবে সেজে জঙ্গলের দিকে চলে যাচ্ছে। মন্ত্রীর ছেলে ভাবলো, বিশ্রাম তো পরে নেব, আগে দেখে নি এত রাত্রে এই মহিলা এত সেজেগুজে কোথায় যাচ্ছে। মন্ত্রীর ছেলে সেই স্ত্রীর পেছন নিতে লাগলো। কিছু দূর যাওয়ার পর সে দেখতে পেল সেই স্ত্রী তার এক মিত্র ফকিরের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছে, যে জঙ্গলে একটি কুঠিরের সামনে থাকতো। মন্ত্রীর ছেলে তাদের সমস্ত কথা লুকিয়ে লুকিয়ে শুনতে লাগলো। সেই ফকিরটি ওই মহিলাকে গালি দিতে দিতে বলল, ওরে দুষ্ট, ওরে নির্বোধ, তুই এত দেরি করে আজকে কেন আসলি?
সেই স্ত্রী বলল, আমাকে ক্ষমা করুন, আজ আমার স্বামী আমাকে ডাকতে এসেছিল। তার সঙ্গে তার 2 মিত্রও ছিল। তাদের খাতির করতে, তাদের যত্ন করতে সামান্য সময় লেগে গেল। যখন তাদের মিত্ররা শহরে ঘুরতে চলে গেল, তখন আমি আমার স্বামীকে ঘুম পাড়িয়ে তোমার কাছে এসেছি। নাও, আমি তোমার জন্য ক্ষীরও বানিয়ে এনেছি, এটাকে তুমি খেয়ে নাও। আর এখন আমাকে এখান থেকে তাড়াতাড়ি চলে যেতে হবে। আমি তো তোমাকে শুধু এটাই বলতে এসেছিলাম যে কাল আমি আমার শ্বশুর বাড়ি চলে যাব। এখন আবার আমরা তখনই সাক্ষাৎ করতে পারবো যখন আমি আমার শ্বশুর বাড়ি থেকে আবার ঘুরে চলে আসব। বন্ধুরা, মন্ত্রীর ছেলে এটা দেখে অবাক হয়ে গেল যে এই স্ত্রী আর কেউই নয়, তার মিত্রের স্ত্রী, যার গৃহে তারা আজ এসেছে। সে স্ত্রীর কথা শুনে ওই ফকিরের ওই স্ত্রীর উপর এত রাগ হলো যে সে তার দাঁত দিয়ে ওই স্ত্রীর নাক কেটে দিল। সেই স্ত্রী হাত দিয়ে নিজের নাকটাকে চেপে ধরে কাঁদতে কাঁদতে নিজের গৃহে চলে গেল। এমনটা দেখে মন্ত্রীর ছেলে ওই দুষ্ট ফকিরের উপর তলোয়ার দিয়ে আঘাত করলো আর সেই ফকিরের মাথা কেটে তার ধর থেকে আলাদা করে দিল। তারপর মন্ত্রী ছেলে সেখান থেকে চলে গেল। তারপর সেই শহরের কাছাকাছি একটি মন্দিরে থাকার ব্যবস্থা করলো। তখনই সে দেখল কি কিছু চোর শহরে চুরি করে সেখানে এসেছে এবং তাদের কাছে অনেক ধন সম্পত্তি আছে। তারা সে মন্দিরে এই কারণেই এসেছিল যে তারা আজ সেই মন্দিরে প্রতিজ্ঞা করে গেছিল যে তাদের যদি আজকে খুব ভালো ধন সম্পত্তির প্রাপ্তি হয় তাহলে আজ তারা রাজার কন্যার মাথা কেটে এখানে বলি দেবে। তাদের আজ অনেক ধন সম্পত্তি তো প্রাপ্ত হয়েছে, কিন্তু তাদের শর্ত, তাদের প্রতিজ্ঞা পূরণ হয়নি। তাই তারা রাজার কন্যাকে তুলে এনেছে বলি দেওয়ার জন্য। কিন্তু যখনই মন্ত্রীর ছেলে এই সমস্ত ঘটনা দেখলো, তখন সে তার তলোয়ার দিয়ে ওই 4টি চোরের মাথা কেটে দিল। তারপর রাজার কন্যাকে জাগিয়ে তুলল আর বলতে লাগলো, বোন, এই দুষ্ট 4 চোর তোমার প্রাণ নিতে চাইছিল, আমি এদেরকে মেরে তোমার প্রাণের রক্ষা করেছি। এখন তুমি তোমার রাজমহলে ফেরত যাও। মন্ত্রীর ছেলে এরূপ বীরত্বের ঘটনা দেখে রাজকুমারী খুবই প্রসন্ন হলো। বলতে লাগলো, ভাই, তুমি আমার প্রাণ বাঁচিয়ে আমার উপর অনেক বড় উপকার করেছো। এখন আরও একটি উপকার আমার উপর করুন। যেমনভাবে আপনি আমার প্রাণ বাঁচিয়েছেন, ঠিক তেমনভাবেই আপনি আমাকে মহলেও ছেড়ে দিয়ে আসুন। মন্ত্রীর ছেলে ভাবতে লাগলো, ঠিক আছে, রাতও অনেক হয়েছে, একটি একা মেয়ে এইভাবে রাস্তা দিয়ে যাবে এটা তো ঠিক নয়, আমি ওকে ছেড়ে দিয়ে আসি। এমনটা ভেবেই মন্ত্রীর ছেলে রাজকুমারীকে মহলে ছাড়তে চলে গেল। যেমনভাবে চোরেরা রাজকুমারীর অপহরণ করেছিল, ঠিক সেইভাবেই সেই পথ দিয়েই মন্ত্রীর ছেলে রাজকুমারীকে তার মহলে নিয়ে গেল। মহলে পৌঁছানোর পরেই রাজকুমারীর মন্ত্রীর ছেলেকে দেখে অভ্যাস খারাপ হয়ে গেল। তার মনে খারাপ বিচার জন্মালো। সে তার গলায় হাত দিয়ে তাকে নিজের প্রতি আকৃষ্ট করার চেষ্টা করলো। মন্ত্রীর ছেলে বলল, বোন, এরূপ অনুচিত প্রস্তাব আমার সামনে তুমি রেখো না। আমি তোমাকে নিজের বোন বলেছি, কেন নিজে নরকে পড়তে চাও আর আমাকেও নরকে টেনে নিয়ে যাচ্ছ? রাজকুমারীর বারবার উত্তপ্ত করার পরও মন্ত্রীর ছেলে তার জালে ফাঁসল না। মন্ত্রীর ছেলে সেই পথ দিয়েই যেতে লাগলো যেখান থেকে সে রাজকুমারীকে মহলে নিয়ে এসেছিল। মন্ত্রীর ছেলে দ্বারা প্রত্যাখ্যিত হওয়ার পর রাজকুমারী অত্যন্ত রেগে গেল। সে জোরে জোরে চিৎকার করতে লাগলো। রাজকুমারীর চিৎকার শুনে রাজমহলের সমস্ত প্রহরীরা এবং রাজা সেখানে উপস্থিত হয়ে গেল। মন্ত্রীর ছেলে নির্দোষী হওয়া সত্ত্বেও রাজকুমারী তার উপর দোষ দিতে লাগলো। ওদিকে ব্যবসায়ীর ছেলে স্ত্রী যখন তার কাটা নাক নিয়ে ঘরে প্রবেশ করলো এবং তার ভুলকে লুকানোর জন্য সে তার স্বামীর উপরই দোষ দিয়ে দিল। মেয়ের বাড়ির লোকেরা তার মেয়ের কথাই শুনল এবং ব্যবসায়ীর ছেলেকে রাজার কাছে পাঠিয়ে দিল। অপরদিকে সেই বেশ্যার পেট থেকে সাপ বেরিয়ে যাওয়ার কারণে সেই বেশ্যাটিও মারা গেল। রাজার ছেলে যখন সকালে ঘুম থেকে উঠল, সে দেখল ওই পতিতা মহিলা পাশে মরে পড়ে আছে। সেই পতিতার ঘরের লোকেরা ভাবতে লাগলো যে রাজার ছেলেই তাকে মেরে ফেলেছে এবং তারা সকলে মিলে
রাজার ছেলেকে বন্দি করে সেখানকার রাজার কাছে নিয়ে গেল। এই প্রকারে 3 মিত্রই একইভাবে রাজার কাছে উপস্থিত হলো। যখন তারা রাজার দরবারে পৌঁছলো, তারা 3 জন একে অপরকে দেখে অবাক হয়ে গেল। রাজা সবার প্রথম ব্যবসায়ীর ছেলেকে জিজ্ঞেস করলো, কেন রে, তুই নিজের স্ত্রীর নাক কেন কেটেছিস? এখন সে যদি কিছু জানে তবে তো সে বলবে। সে বেচারা চুপচাপ এক জায়গায় দাঁড়িয়ে রইল। তারপর রাজা রাজকুমারকে জিজ্ঞেস করলো, তুই কেন সেই পতিতাকে মারলি? রাজকুমারও কিছুই বলল না, সেও চুপচাপ এক কোণায় দাঁড়িয়ে রইল। তারপর রাজা মন্ত্রীর ছেলেকে জিজ্ঞেস করলো, কিরে দুষ্ট, তুই আমার কন্যার মহলে কি চুরি করতে গেছিলিস? রাজার এই কথার উত্তরে মন্ত্রীর ছেলে বলল, মহারাজ, আমরা 3 জনই খুবই গভীর মিত্র। আর সংযোগ দেখুন, আজ আমরা 3 মিত্রই অপরাধী হয়ে আপনার দরবারে দাঁড়িয়ে আছি। আপনি তো একজন রাজা। রাজার ধর্ম হলো 2 পক্ষের কথাই শোনা এবং যে বাস্তবেই অপরাধী তাকে দণ্ডিত করা। ঘটনা এমন যে আমরা 2 বন্ধু আমাদের 3য় বন্ধুর শ্বশুরবাড়িতে তার স্ত্রীকে ডাকার জন্য তাকে নিয়ে যাওয়ার জন্য এসেছিলাম। সন্ধ্যার ভোজন করার পর আমি ও রাজপুত্র দুজনে কোথাও ঘুরতে যাওয়ার জন্য বেরোলাম। রাস্তায় আমার মিত্র একটি বেশ্যাকে দেখলো এবং তার সঙ্গেই রাত্রে থাকতে চলে গেল। সেই গলিতেই একটি বৃদ্ধা মহিলা আমাকে বলল যে ওই পতিতা মহিলার পেটে একটি সাপ রয়েছে, যে রাত্রে আসা অতিথিকে কামড়ে তাকে মেরে ফেলে। আমি আমার মিত্রের প্রাণ বাঁচানোর জন্য তার গৃহে লুকিয়ে সমস্ত দৃশ্য দেখতে লাগলাম। অর্ধেক রাতে যখন আমার মিত্র এবং পতিতা মহিলা ঘুমিয়ে পড়ল, তখন সেই সাপটি তার পেট থেকে বেরোলো এবং আমার মিত্রকে কামড়াতে যাচ্ছিল। তাই আমি ওই সাপকে তরোয়াল দিয়ে টুকরো টুকরো করে কেটে মেরে ফেলেছি। ওই সাপটিকে মারার ফলেই ওই পতিতা মহিলার মৃত্যু হয়েছিল। এতে আমার মিত্রের কোনো দোষ নেই। বিশ্বাস না হলে সেই পতিতা মহিলার ঘরে গিয়ে চাটাইয়ের নিচে দেখুন, আমি সাপটিকে সেখানেই কেটে কেটে ফেলে এসেছি। বন্ধুরা, এরপর রাজা তার সৈনিকদের পাঠালো ঘটনার সত্যতা যাচাই করার জন্য। তারা দেখলো সত্যি চাটাইয়ের নিচে একটি সাপ খণ্ডে খণ্ডে বিভক্তিত হয়ে পড়ে আছে। রাজা তখন সেই রাজার ছেলেকে নির্দোষ ভেবে তাকে ছেড়ে দিল। মন্ত্রীর ছেলে বলল, মহারাজ, আমি যখন সাপটিকে মারার পর সেই পতিতা মহিলার গৃহ থেকে বাইরে বেরোচ্ছিলাম, তখন আমি দেখলাম এক সুন্দরী মহিলা খুবই সুন্দর বেশভূষা ধারণ করে জঙ্গলের দিকে এগিয়ে যাচ্ছে। তখন আমি তার পেছন করলাম। আমি দেখলাম সেই সুন্দরী মহিলা মধ্যরাত্রে খাওয়ার থালা নিয়ে এক ফকিরের সঙ্গে সাক্ষাৎ করতে গেল। দেরি করে আসার কারণে সেই ফকির তার নাক কামড়ে তার নাক কেটে দিল। সেই সুন্দরী মহিলা তখন নিজের নাক চেপে ধরে কাঁদতে কাঁদতে সেখান থেকে নিজের ঘরে চলে গেল। আমি তখনই নিজের তরোয়াল দিয়ে ওই ফকিরের মাথা কেটে ধর থেকে আলাদা করে দিলাম। আপনার বিশ্বাস না হলে আপনি নিজের সৈনিকদের সেখানে পাঠিয়ে ঘটনার পুষ্টি করতে পারেন। নাক কাটার দোষ সেই দুষ্ট স্ত্রী নিজের স্বামীর উপর দিয়ে দিল, যাতে ঘরের অন্যান্য লোকেরা তার চরিত্রের উপর সন্দেহ না করে। তার পরিবারের লোকেরা রাজার সিপাহীকে ডেকে তার স্বামীকে ধরিয়ে দিল। আপনার সিপাহীরা তার স্বামীকে ধরে নিয়ে আসলো। সে ব্যক্তি অন্য কেউ নয়, সে আমার মিত্র, যে তার দুষ্ট স্ত্রীর অপরাধের কারণে আজকে নিজে অপরাধী হয়ে আপনার সামনে দাঁড়িয়ে আছে। রাজার সৈনিকরা তখন ঘটনার পুষ্টি করার জন্যে সেই ফকিরের কাছে গিয়ে পৌঁছলো। তারা সেখানে গিয়ে দেখলো ফকিরের মাথা কেটে মাটিতে পড়ে আছে এবং ফকিরের মুখেই সেই দুষ্টা স্ত্রীর নাকও রয়েছে। তারপর রাজা ব্যবসায়ীর ছেলেকেও নির্দোষ ভেবে ছেড়ে দিল। মন্ত্রীর ছেলে বলল, মহারাজ, এখন আমার ঘটনা শুনুন। ফকিরকে মারার পর আমি যখন রাত্রে একটি মন্দিরে আশ্রয় নিতে গেলাম, আমি দেখলাম সেই মন্দিরে 4টি চোর আপনার কন্যাকে অপহরণ করে তাকে মারার জন্য নিয়ে গেছে। আমি সেই চোরগুলোকে মৃত্যুদণ্ড দিলাম এবং আপনার কন্যাকে সেখান থেকে বাঁচিয়ে আপনার মহলে নিয়ে আসলাম। আমি তাকে নিজের বোন বলে ডেকেছিলাম, কিন্তু যখনই আমি তাকে মহলে প্রবেশ করালাম, তাকে নিজের কক্ষে নিয়ে গেলাম, আমাকে দেখে আপনার কন্যার মতি খারাপ হয়ে গেল।
আমি যখন তার সঙ্গে এইরূপ অপকর্ম করতে রাজি হলাম না, সে ক্রুদ্ধ হয়ে গেল এবং রাগের বশে সে আমাকে ফাঁসিতে চড়ানোর সিদ্ধান্ত নিল। সে চোর চোর করে চিৎকার করতে লাগলো এবং আমাকে সেখান থেকে পালিয়ে যেতে দেখে আপনার সিপাহীরা আমাকে ধরে নিল এবং আপনার সামনে উপস্থিত করলো। আমার কথায় যদি বিশ্বাস না হয় তাহলে আপনি মন্দিরে আপনার সিপাহীদের পাঠান, তারা সেখানে 4টি চোরের কাটা মাথা দেখতে পাবে। মন্ত্রীর কথা শুনে রাজা যখন তার সিপাহীদের মন্দিরে পাঠালো, তারা দেখলো মন্ত্রীর ছেলে একদম সত্যি কথা বলেছে। মন্ত্রীর ছেলের নির্দোষতা প্রমাণিত হলো এবং রাজা তাকে ছেড়ে দিল। এরপর রাজা নিজের কন্যা এবং ব্যবসায়ীর ছেলের স্ত্রীকে ফাঁসির দণ্ড শোনালো। প্রিয় বন্ধুরা, এই কাহিনীর উদ্দেশ্য নারী জাতির অপমান করা নয়। এই কাহিনীর উদ্দেশ্য এটাই যে যারা দুষ্ট স্ত্রী হয়, যারা চরিত্রহীন হয়, তারা সময় আসলে এতটাই কঠিন হয়ে যায়, এতটাই কঠোর হয়ে যায় যে তারা নিজেদের দোষ লুকানোর জন্য নিজের কথা না শোনা ব্যক্তিকে মৃত্যুর মুখেও ঠেলে দিতে পারে। সেটা তার স্বামী হোক, পুত্র হোক অথবা ভাই হোক না কেন। যে সকল স্ত্রীরা সত্যিকে মিথ্যা এবং মিথ্যাকে সত্যি প্রমাণিত করে, তাদের থেকে বাঁচা খুবই কঠিন হয়। বিদ্বান ব্যক্তিরা বলেছেন, যে মহিলাদের মন পর পুরুষে মোহিত হয়, সে মহিলা নিজের কুল, নিজের স্বামী, নিজের সন্তানের বিনাশও দেখতে পারে, সমাজে তার নিন্দাও সহ্য করতে পারে, সময় আসলে বিপদে পড়তেও রাজি থাকে এবং নিজের রক্ষা করার জন্য যদি কারোর প্রাণও নিতে হয় তবে সে সেটাও করতে পারে। বন্ধুরা, আশা করি আজকে এই কাহিনীর ভাবার্থ আপনারা বুঝতে পারবেন। যদি আজকের কথা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন, বন্ধুবান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন এবং অন্তর্মন থেকে একবার বলুন রাধে রাধে।